আসসালামু আলাইকুম ছাত্ররা, আশা করছি সবাই আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে ফিনান্স, ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের ক্লাস। একদম প্রথমে শুরুতে তোমাদের একটা ইনফরমেশন আমি দিতে যাচ্ছি, সেটা হলো তোমাদের যে সিটি 2 পরীক্ষা, সিটি 2 যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি কিন্তু একটু চেঞ্জ হবে। হ্যাঁ, একটু চেঞ্জ হবে। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সিটি 2 এখন বর্তমানে যে সিলেবাসটা হবে, আমি এটা আগে একটু লিখে দিই, তারপরে আমরা শুরু করি। এখানে তোমাদের সিলেবাসে অধ্যায় 4 এবং অধ্যায় 3 এবং 4 এই দুটো ছিল। তো এখন যে নতুন সিলেবাসে তোমাদের অধ্যায় 1 মানে হলো অর্থায়নের সূচনা, আর অধ্যায় 3 মানে হলো অর্থের সময় মূল্য। ঠিক আছে, তোমাদের সিটি 2 এটা সিলেবাস। তাহলে তোমাদের সিটি 2 যে পরীক্ষাটি সামনে হবে, এই পরীক্ষাটিতে তোমাদের আগে তোমরা দেখেছো যে সিলেবাসে অধ্যায় 4 ছিল, তো অধ্যায় 4টি এবার থাকছে না। অধ্যায় 1 এবং অধ্যায় 3 এই দুটোর উপরে পরীক্ষা হবে। আশা করছি অধ্যায় 1 যদিও আমাদের অনেকদিন আগের ক্লাস, এবং অধ্যায় 3ও তোমরা ইউটিউবে অথবা আমাদের যে ফেসবুকে যেখানে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেখানে তোমরা সার্চ দিলে, ভিডিওতে সার্চ দিলে যেখানে টপিক থাকে আমাদের, দেখবে যে প্রত্যেকটা ক্লাসে একটা টপিক অথবা টাইটেল থাকে। তুমি যে কোনো একটা হেড দিয়েই তুমি এটা সার্চ করতে পারো। ঠিক আছে, টপিক দিয়েও করতে পারো। টপিকের মধ্যে অর্থায়নের সূচনা লিখবে, তাহলে দেখবে যে অর্থায়নের সূচনার যে ক্লাসগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছ, অথবা অর্থের সময় মূল্য লিখলে তুমি ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই ক্লাসগুলো দেখবে। প্রথম অধ্যায়ে আমরা কি পড়েছি? প্রথম অধ্যায়ের মধ্যে ছিল কি, আমাদের অর্থায়নের সূচনা সম্পর্কে, অর্থায়নের ধারণা সম্পর্কে আমরা জেনেছি। এরপরে আমরা অর্থায়নের ইভলিউশন, যেটা আমাদের যে বিবর্তন, আমরা আজকের যে অর্থায়নে সেই বার্টার সিস্টেম থেকে শুরু করে আজকে যে অর্থায়নে আমরা আছি, যে অবস্থাতে আছি, আমরা অনেক কিছু, অনেক ফর্মুলা শিখি, নিত্য নতুন ফর্মুলা শিখছি। এছাড়া আমাদের অনেক তথ্য, মডেল, এগুলো আমরা অনেক কিছু দেখছি। তাহলে এটা একটা সময় তো এরকম ছিল না, একদম শুধুমাত্র পণ্য দেয়া নেওয়ার মাধ্যমে শুরু হয়েছিল আর কি, আদান প্রদানের মাধ্যমে। তাহলে সেটা আমরা দেখেছি। বা ডিজিটাল এইজে বা ডিজিটাল এরাতে ঢোকার পরে আমাদের যে অর্থায়নের যে ফ্লারিশমেন্টটা হয়েছে, বা অর্থায়নের যে নতুন নতুন দিকটা খুলে গেছে, বা অনেক সূক্ষ্মভাবে আমরা ক্যালকুলেশন করতে শিখেছি, এগুলো আমরা সবই কিন্তু অর্থায়নের বিবর্তন বা ইভলিউশনের মধ্যে আমরা দেখেছি। এছাড়াও আমাদের প্রথম চ্যাপ্টারের মধ্যে আর কি ছিল, আমাদের নীতি আমরা পড়েছি। আমাদের নীতির মধ্যে কি ছিল? ঝুঁকি মুনাফার নীতি, তারল্য মুনাফার নীতি, অথবা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি, এগুলো আমরা পড়েছি। এটা ছাড়া আমাদের লক্ষ্য ছিল, আমাদের কি লক্ষ্য, আমাদের অর্থায়নের লক্ষ্য আছে বা উদ্দেশ্য যেটাকে আমরা বলি। আমরা লক্ষ্যের ক্ষেত্রে দুটো লক্ষ্যের কথা বলেছিলাম, একটা হলো মুনাফা সর্বাধিকরণ, আর একটা হলো সম্পদ সর্বাধিকরণ, তাই না? মুনাফা সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ। তাহলে আমাদের আধুনিকটা কোনটা মনে আছে কি? আধুনিক হলো আমাদের সম্পদ সর্বোচ্চকরণ বা সর্বাধিকরণ। আমরা মুনাফা সর্বাধিকরণটাকে এখন আর আমাদের লক্ষ্য হিসেবে নিতে চাচ্ছি না, আমরা সম্পদের দিকে বেশি ঝুঁকে আছি, বা সম্পদকে কিভাবে সর্বাধিকরণ করা বা সম্পদের কিভাবে আরো উন্নতি করা যায় সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। মোট কথা, সম্পদের সর্বাধিকরণ মানে হলো অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণের দিকে আমরা বেশি ঝুঁকে আছি। এটা ছাড়াও আমরা আরো কিছু আমাদের সামাজিক দায়বদ্ধতা, এটা আমরা দেখেছি, এগুলো আমরা পড়েছি আমাদের প্রথম অধ্যায়। আর আমাদের তৃতীয় যে অধ্যায়টা ছিল, তৃতীয় অধ্যায়তে আমাদের অর্থের সময় মূল্য। এখানে আমরা অর্থের সময় মূল্যের যে কনসেপ্টটা, যে ধারণাটা, সেটা সম্পর্কে আমরা জেনেছি। অর্থের একটা সময়ের মূল্য আছে, মানে অর্থ আজকে 1 টাকার যে মূল্য আর 1 বছর পর 1 টাকার যে মূল্য সেটা সমান হবে না, সেটা পরিবর্তন হচ্ছে। এটা শিখতে যে আমরা বর্তমান মূল্য আমরা শিখেছি, ভবিষ্যৎ মূল্য আমরা শিখেছি অর্থের। এটা ছাড়া আমরা সিম্পল ইন্টারেস্ট অথবা কম্পাউন্ডিং কি জিনিস, বা কম্পাউন্ড ইন্টারেস্ট কি বিষয়টি কি, অথবা চক্রবৃদ্ধি হারের সুদ যেটা, বা চক্রবৃদ্ধিটা কিভাবে হচ্ছে, এগুলো আমরা শিখেছি। আমরা অ্যানুইটি শিখেছি, এগুলো অ্যানুইটির আমরা প্রেজেন্ট ভ্যালু শিখেছি, ফিউচার ভ্যালু শিখেছি। তাহলে এগুলোর উপরে আমাদের
এবারের যে সিটি 2 পরীক্ষাটা হবে এগুলোর উপরে হবে। তোমরা তো সিটি 1 পরীক্ষাটা দিয়েছো, সেখানে দেখেছো যে সব এমসিকিউ টাইপ প্রশ্ন হয়, এখানেও সেরকমই হবে। ঠিক আছে, তাহলে তোমরা আমি আশা করছি সবাই খুব ভালো প্রিপারেশন নিবে। আর পুরানো যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো খুব ভালো মতো দেখবে। আসলে ক্লাসগুলো দেখলে তোমাকে আলাদা করে কিন্তু বই থেকে পড়তেও হবে না, কারণ ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা করেছি এবং এমসিকিউ প্রশ্নের উত্তর অন্তত তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আমি আবারও একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা ফেসবুকে যে ভিডিও অপশনটা আছে সেখানে সার্চে তোমরা যদি টপিকের নাম অথবা টাইটেলের নামটা যদি তোমরা ওখানে দিয়ে দাও, বা যে ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, অথবা আমরা টপিকে যেটা আমরা লিখি যে আমাদের যে অধ্যায়টার নাম থাকে অর্থায়নের সূচনা, লেকচার 1 লেকচার 2 এরকম ভাবে দেওয়া থাকে, তাহলে সেগুলো লিখলেও তুমি ফেসবুক থেকেও খুঁজে নিতে পারবে। আর এটা ছাড়া অনেক সময় আমরা বাংলায় লিখি, আমার ক্লাসগুলো আমি বাংলায় লিখেছি, সুতরাং আমার ক্লাসগুলো সার্চ করতে গেলে তোমাকে বাংলায় লিখতে হবে। আর যে ক্লাসগুলো ইংলিশে আছে সেই ক্লাসগুলো ইংলিশে লিখতে হবে টপিকগুলো। ঠিক আছে, তাহলে আশা করছি সবাই একটু ভালো মতো প্রিপারেশন নিবে, পরীক্ষায় ভালো হবে আমি আশা করছি ইনশাল্লাহ। তাহলে চলো আমরা আজকে আমাদের যে টপিকটা আমরা শুরু করেছিলাম গত ক্লাসে, আমাদের ঝুঁকি এবং মুনাফার হার, এটা আমরা শুরু করেছিলাম। ঝুঁকি শুরু করতে যে আমি বলেছিলাম যে মুনাফার হারটা আমরা আগে একটু দেখে নিই, কারণ হলো ঝুঁকির কনসেপ্টটার সাথে আসলে মুনাফার হারটা জড়িত। মুনাফার ঝুঁকিকে বুঝতে হলে মুনাফার হারটাকে আগে বুঝতে হবে। তাহলে মুনাফার হারকে আমরা যখন সংজ্ঞায়িত করেছি তখন আমরা দুটো পার্সপেক্টিভ থেকে আমরা এটাকে দেখেছি। আমরা বলেছি কি যে আমাদের কোথাও বিনিয়োগ করলে যদি একজন বিনিয়োগকারী বা একজন শেয়ার হোল্ডার যদি কোনো একটা কোম্পানির শেয়ার কিনে তাহলে তিনি লভ্যাংশ পাচ্ছেন, বা যদি বন্ড কেনে তাহলে সে সুদ পাচ্ছেন, তাহলে এটা তার একটা আর্নিংস, নিঃসন্দেহে এটা তার ইনকাম। কিন্তু এটা ছাড়াও আরেকটা আর্নিংস, এই বিনিয়োগ থেকে আরেকটা রিটার্ন, আরেকটা প্রতিদান তার সে আশা করতে পারে, সেটা হলো যে বিনিয়োগের মূল্যের যে পরিবর্তন, বিনিয়োগের যে বাজার মূল্য, যে টাকা দিয়ে আমি বিনিয়োগটা করেছি 1 বছর পরে বা নির্দিষ্ট একটা সময়ের পরে তার যে বাজার মূল্য, তার যে পরিবর্তন, সেই পরিবর্তন পজিটিভও হতে পারে, সেই পরিবর্তন নেগেটিভও হতে পারে। পজিটিভ হলে তো ভালো, ইনকামের সাথে সেটা অ্যাড হয়ে আরও প্রতিদানকে বাড়িয়ে দিবে, আর নেগেটিভ হলে সেটা রেগুলার যে ইনকাম আছে যেটাকে আমরা আর্নিংস বলি বা যেটাকে আমরা অপারেটিং ইনকাম বলি সেটাকে একটু কমিয়ে দিবে। এই তো আমাদের মানে প্রতিদানের ধারণা। আর প্রতিদানের হার আমরা কি বলেছি, আমাদের যে বিনিয়োগের যে প্রারম্ভিক যে মূল্যটা, সেটা যদি তুমি একদম নতুন বিনিয়োগ করো তাহলে তো কস্ট প্রাইস, এটা তুমি বিনিয়োগ করলে ক্রয় মূল্য, যে টাকা দিয়ে তুমি শেয়ার কিনেছো বা ডিবেঞ্চার কিনেছো সেটাই তুমি ধরবে। আর যদি পুরানো হয় যে আমি আগে বিনিয়োগ করেছি এখন আবার আমি এখানে প্রতিদান এই বছরে একটা নির্দিষ্ট সময়, এই বছরের জন্য আমি হয়তো বের করতে চাচ্ছি যে আমার প্রতিদানের হার কত, সেই ক্ষেত্রে আমার বিনিয়োগের যে প্রারম্ভিক যে মূল্য থাকবে, মানে যে সময়ের জন্য আমি প্রতিদানের হারটা নির্ণয় করছি সেই সময় আমার বিনিয়োগের যে প্রারম্ভিক মূল্যটা থাকবে, সেই মূল্যের শতকরা হারে আমরা প্রতিদানকে প্রকাশ করে থাকি, সেটাকে আমরা বলছি হলো মুনাফার হার। তার মানে কি, মুনাফা যেটা আমার বের হচ্ছে বা প্রতিদানের যে পরিমাণটা বের হচ্ছে তাকে আমরা ডিভাইডেড বাই করি কি দিয়ে, আমাদের বিনিয়োগের প্রারম্ভিক মূল্য দিয়ে, এবং মাল্টিপ্লাই করছি 100 দিয়ে। 100-এর কথা তো আমরা আগেও বলেছি, 100 তুমি লিখতেও পারো নাও লিখতে পারো। তুমি যদি 100 পূরণ না করো, মাল্টিপ্লিকেশন যদি 100 দিয়ে করো না করো, তাহলে সেক্ষেত্রে তোমার আনসারটা পয়েন্টে আসবে, সেখান থেকে তুমি পার্সেন্টেজে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এখানে আমরা গত ক্লাসে আমাদের যে মুনাফার হার পড়তে যে আমরা আরেকটা কি শিখেছিলাম, প্রত্যাশিত মুনাফার হার বের করা শিখেছিলাম। তার মানে কি, আমাদের যে ঝুঁকি আমরা যখন দেখব তখন আমরা ঝুঁকিটা আসলে প্রত্যাশার সাথে প্রকৃত যে অবস্থা তার যে একটা সম্পর্ক এখানে প্রকাশ আমরা করি ঝুঁকির মাধ্যমে, যে কেন চেঞ্জটা হয়েছে ঝুঁকির কারণে, আমাদের যে প্রত্যাশা ছিল সেখান থেকে আমাদের যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটাই হয়েছে ঝুঁকির কারণে। তাহলে এই যে প্রত্যাশিত মুনাফা বের করতে যে আমি তোমাদের গত ক্লাসে বেশ 3টা সিচুয়েশনে আমরা কিভাবে গড় মুনাফা, মানে আমাদের আসলে গড় মুনাফার হারটাই হলো প্রত্যাশিত মুনাফার হার। তার মানে হলো যে আমাদের যে অঙ্কগুলো থাকে, অঙ্কগুলোর মধ্যে কি হয় যে তোমার অনেকগুলো ডেটা থাকে, যে এই একটা কোনো সম্পদের বা বিনিয়োগের অনেকগুলো মুনাফার হার দেওয়া থাকে অনেকগুলো বছরে। তাহলে সেখান থেকে আমরা কিভাবে আমাদের প্রত্যাশিত মুনাফার হারটা ধরবো, তো নিঃসন্দেহে অনেকগুলো ডেটা যখন আমাদের কাছে থাকে তখন তো আমরা গড়টাকেই ধরে নিই। তাহলে এই গড় বের করার বিভিন্ন নিয়ম আছে। যদি আমাদের হাতে অনেকগুলো শুধু বছরের মুনাফা থাকে তাহলে আমরা জাস্ট সেগুলোকে যোগ করে আমরা ডিভাইডেড বাই করি নাম্বার অফ ইয়ার্স দিয়ে।
বা নাম্বার অফ ডাটা, মানে যে যে কয়টা ডাটা আমরা যোগ করেছি সেই কয়টা ডাটার সংখ্যা দিয়ে আমরা ডিভাইডেড বাই করছি। এটা ছাড়াও যদি আমাদের কাছে আমাদের যে সম্ভাবনা, অনেক সময় সম্ভাবনা দেওয়া থাকে, মানে কি আমরা গত ক্লাসে নিয়ে আলোচনা করেছি যে আমাদের অনেক সময় গড় মুনাফার হার বের করতে যে আমরা একটা ওয়েট দিই, একটা গুরুত্ব দিই, একটা ইম্পর্টেন্স দিই, ঠিক আছে, সেই মুনাফার হারের উপর। বিভিন্ন বছরের মুনাফার হারের উপর এক একটা করে গুরুত্ব দেওয়া হয়। এখন এই গুরুত্বটা বিভিন্নভাবে দেওয়া হয়। তুমি এমন হতে পারে যেটা আমরা আমাদের যে ইয়ে আছে, আমাদের মূলধনের ব্যয়ের মধ্যে আমরা যেভাবে শিখেছিলাম যে আমাদের ওয়েটেড অ্যাভারেজ, আমরা ওয়েট দিচ্ছি, আমরা অনুপাত দিচ্ছি, আমরা অনুপাতের হারটা দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি আমরা? আমরা যেটা করছি যে আমাদের যে মোট যে সংখ্যাটা থাকে, মোট যে মূলধন থাকে, সেই মূলধনের যে অংশটুকুর জন্য আমি মূলধনের ব্যয় বের করছি, সেই অংশটুকুর জন্য আমরা মূলধনের ব্যয়ের ক্ষেত্রে আমরা ওয়েটটা বের করছি। মুনাফার ক্ষেত্রে তাই, মুনাফার ক্ষেত্রে আমরা মোট যে আমাদের বিনিয়োগ আছে, সেই বিনিয়োগ থেকে আমরা যে নির্দিষ্ট সম্পদের জন্য মুনাফার হার বের করছি, সেই সম্পদের অনুপাতটা কত সেটা আমরা বের করতে চাই। তাহলে এভাবে আমরা ওয়েট দিতে পারি। এছাড়া আমরা প্রবাবিলিটির কথা বলেছি যে প্রবাবিলিটি সম্ভাবনা দিয়ে আমরা করতে পারি। ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে এভাবে আমরা করতে পারি। এছাড়া আমাদের কি বলেছি যে এছাড়া আমাদের এই যে গুরুত্ব বা যেটা আমরা বলছি ইম্পর্টেন্স, প্রত্যেকটা মুনাফার হারের সাথে আমার একটা সম্ভাবনা বিন্যাসও দেওয়া থাকে, একটা সম্ভাবনা যে আমার 25% ইন্টারেস্ট আমার আর্নিংস হবে, এটা সম্ভাবনা কতটুকু, ঠিক আছে। এই সম্ভাবনার মাধ্যমেও আমরা কি করেছি, আমরা গড় মুনাফার হার বের করাটা আমরা গত ক্লাসে দেখেছি। ইনশাল্লাহ পরে যখন আমরা আবার অঙ্ক করব তখন আবার দেখব। তাহলে এখানে একটা শর্ত ছিল যে আমরা যে আমাদের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটার কিন্তু যোগফলটা অবশ্য 1 অথবা 100% হবে, এই ডিস্ট্রিবিউশনটা 100% হবে। মানে তুমি যে বিভিন্ন হারের প্রবাবিলিটির কথা বলছো, এটা তুমি বিভিন্নভাবে ভাগ করছো, কিন্তু এই ডিস্ট্রিবিউশনটা যোগফলটা 1, যদি পয়েন্টে বলো তাহলে 1 হবে, আর পার্সেন্টেজে যদি বলো তাহলে 100% হবে। আর এটা ছাড়া একদম লাস্টে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো কি, সেটা হলো আমাদের পোর্টফোলিও মুনাফার হার আমরা কিভাবে বের করব। পোর্টফোলিওর ক্ষেত্রে কি হয়, আমরা তো প্রথম অধ্যায় পড়েছি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, আমরা পড়েছি পোর্টফোলিওর বৈচিত্র্যায়ন পড়েছি। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মধ্যে কি ছিল, আমরা বলেছি যে আমরা একক কোনো সম্পদে বিনিয়োগ করতে চাই না, আমরা একাধিক সম্পদে বিনিয়োগ করতে চাই। তাহলে পোর্টফোলিওটা হলো একাধিক সম্পদে এই যে বিনিয়োগের যে সমাহার, এই কম্বিনেশনটাই হলো আমার পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও, তুমি একটা পোর্টফোলিওর মধ্যে অনেকগুলো বিনিয়োগ থাকে, তাহলে এক একটা বিনিয়োগের এক একটা মুনাফার হার থাকবে। তাই তুমি এই ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার তোমার কি হবে, প্রত্যাশিত গড় মুনাফার হার যেটা আমরা বের করি, সেটা আমরা কি করি, একটা ওয়েট দিচ্ছি, ডাব্লিউ দিয়ে যেটা আমরা ওয়েটটাকে প্রকাশ করি। ওয়েটটা কি, যে তোমার টোটাল বিনিয়োগের কত অংশ তুমি নির্দিষ্ট সেই বিনিয়োগের মধ্যে করেছো, এই অনুপাতটা আমরা বের করি। অনুপাতটা বের করে তারপরে আমরা সেটা মুনাফার হারের সাথে মাল্টিপ্লিকেশন করে নিই। সেখান থেকে আমাদের যেটা আসবে সেটাকে আমরা যোগ করে পেয়ে যাই আমাদের গড় মুনাফার হার। এবং যথারীতি এখানেও কিন্তু তাই, এখানেও তুমি যে গুরুত্বটা দিচ্ছ ওয়েট দিয়ে, এই গুরুত্বের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে ওয়েটগুলো আমরা অনুপাতগুলো বের করছি, এই অনুপাতের সামেশন বা যোগফলটা কিন্তু 1 হবে, ঠিক আছে। আচ্ছা, আসো আমরা একটু স্লাইডগুলোতে যাই, একটু স্লাইডগুলো আমরা একটু দেখে নিই। আসো, আমরা গত ক্লাসে দেখো এই স্লাইডটা আমি দেখেছিলাম, আমি যেটা তোমাদের কাছে সাথে আলোচনা করছিলাম যে আমাদের মুনাফার হারের মধ্যে আমাদের এখানে D1 একটা আছে আর P1 মাইনাস P0 আছে। মানে D1 যেটা, এটা আমাদের কি, এটা হলো আমাদের লভ্যাংশ খাতে আয় বা লভ্যাংশ হতে আয় বা সুদ হতে আয়, যেটাকে আমরা আর্নিংস বলে থাকি, আর বা ডিভিডেন্ড ইল্ড, আর্নিংস ইল্ড এভাবে আমরা বলে থাকি। আর P1 মাইনাস P0 যেটা, এটা আমাদের মূলধনী খাতে আয় বা ক্যাপিটাল গেইন, মূলধনী আয়, ঠিক আছে। এই দুটো আয় মিলেই কিন্তু আমাদের মুনাফা বা রিটার্ন বা প্রতিদান। এবং আমরা যখন মুনাফার হার বের করি তখন দেখো আমরা ডিভাইডেড বাই করেছি P0-কে, ঠিক আছে। P0-কে আমরা ডিভাইডেড বাই করেছি, তার মানে হলো প্রারম্ভিক মূল্য। বছরের P1 হলো বছরের শেষের মূল্য, আর বছরের প্রথমে প্রারম্ভিক মূল্যটা হলো P0। আমরা N দিয়েও করেছিলাম না, আমাদের এটা গত ক্লাসে আমরা এটা দেখেছি। দেখো এটা সিম্পল ফর্মটা কিন্তু আমাদের এভাবে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। দেখো, আমি কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম যে গড় আয়ের হার,
এখানে গড় আয়ের হার তিনটা সিচুয়েশনে তিনটা গড় আয়ের হারের কথা এখানে আমি লিখে দিয়েছি। দেখো আর বার না, আমরা আর বার দিয়ে প্রকাশ করি। এখানে তোমার যখন অনেকগুলো আয়ের হার দেওয়া থাকবে তখন আমরা কি করি, সামেশন অফ আর, মানে যেই মুনাফার হারগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা যোগ করবো এবং ডিভাইডেড বাই করবো n। তাহলে প্রথমটা সেটা। আর তার পাশে যেটা আছে সেটা হলো আর বারকে আমরা কি করেছি, এখানে হলো তোমার প্রবাবিলিটি দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ঠিক আছে। তখন আমরা কি করি, প্রত্যেকটা আয়ের হারের সাথে প্রত্যেকটা সম্ভাবনার যে হারটা দেওয়া থাকে বা পার্সেন্টেজ বা যেটা দেওয়া থাকে সেটাকে আমরা মাল্টিপ্লাই করব, সেটার যোগফলটাই হলো আমার মুনাফার গড় মুনাফার হার। এখানে PI মানে হলো আই, যেই সম্পদটা সেখানে বিনিয়োগের ক্ষেত্রে যেই মুনাফাটা আসছে তার সম্ভাবনা, আর আরটা হলো মুনাফার হার, মানে সেই নির্দিষ্ট বিনিয়োগে মুনাফার হার। আচ্ছা, আর নিচে যেটা আছে দেখো সেটা হলো আমরা আর বারের সাথে আর বার, আমি বলেছিলাম না গড় আয়ের হারকে আমরা আর বার দিয়ে বলে থাকি, মানে উপরে যে দেখো ছোট্ট একটা দাগ আছে এটাকে আমরা বার বলি। তাহলে নিচে দেখো এখানে ছোট্ট করে পি আছে, পি মানে পোর্টফোলিও, ঠিক আছে, রিটার্নের পোর্টফোলিও। তাহলে এটা কি, এটা হলো WJ আর RJ। WJটা কি, WJ হলো আমরা গত ক্লাসে এটা পড়েছি যে আমরা যেই সম্পদে বিনিয়োগটা করলাম সেই সম্পদে বিনিয়োগের অনুপাতটা, মোট বিনিয়োগের সাথে এই সম্পদে বিনিয়োগের অনুপাতটা, তার সাথে ওই নির্দিষ্ট সম্পদের ক্ষেত্রে বা নির্দিষ্ট সিকিউরিটিজের আয়ের হারটা বা মুনাফার হারটা আমরা পূরণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এভাবে আমরা বের করে থাকি আমাদের যেই প্রত্যাশিত, এটা কি সেক্ষেত্রে এটা পোর্টফোলিও আয়ের ক্ষেত্রে আমরা এটা পাবো। আচ্ছা দেখো, আমি বলেছিলাম যে প্রথমে আমরা একটা ছোট্ট অঙ্ক করব, অঙ্ক দিয়ে তারপরে আমরা পরবর্তীতে ঝুঁকিতে চলে যাব। এই যে এখানে ছোট্ট একটা অঙ্ক আছে, দেখো খুব ছোট, আমরা এটা একটু করে ফেলি। দেখো বলা আছে যে জনাব শাফাকাত তার সঞ্চিত 1 লাখ টাকা দুটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছে। তাহলে জনাব শাফাকাত তিনি কি করলেন, তিনি তার 1 লাখ টাকা সঞ্চয় আছে, সেখানে সে টাকা দুটি কোম্পানিতে বিনিয়োগ করেছে। আমাদের তো পোর্টফোলিও আয়ের বা পোর্টফোলিও বৈচিত্র্যায়নের ক্ষেত্রে এটাই শর্ত ছিল যে আমরা ঝুঁকিকে কমাতে পারবো। কেন কমাতে পারবো সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাই, যে আমরা ঝুঁকি চ্যাপ্টার শুরু করেছি এখানে আমরা দেখতে পারবো। আচ্ছা, তাহলে দেখো একটি কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ ছিল 70,000 টাকা। তাহলে একটি কোম্পানিতে বিনিয়োগের পরিমাণটা হলো 70,000 টাকা, যার প্রত্যাশিত আয়ের হার হলো 15%, আর বাকি অর্থ 25% প্রত্যাশিত আয়ের হারে অন্য একটি কোম্পানিতে বিনিয়োগ করেছে। তার মানে 1 লাখ টাকা থেকে 70,000 টাকা চলে গেলে আর হলো কত, 30,000 টাকা। তাহলে 30,000 টাকা যেখানে বিনিয়োগ করেছে সেখানে কিন্তু প্রত্যাশিত আয়ের হারটা বেশি, দেখো 25%। কিন্তু তাহলে তো উল্টা হয়ে গেল না, আমাদের উচিত ছিল কি যে 25% যেখানে আয়ের হার সেখানে বেশি বিনিয়োগ করা, তাই না? কিন্তু আমাদের সেই যে প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম যে ঝুঁকি যত, মুনাফার হার যত বেশি এবং ঝুঁকি তত বেশি, ঝুঁকি ও মুনাফার হার দিয়ে আমরা যে নীতি পড়েছিলাম, যে যেখানে আমরা বেশি মুনাফার জন্য প্রত্যাশিত হব বা প্রত্যাশা করব সেখানে অবশ্যই আমাদেরকে ঝুঁকি নিতে হবে। তাহলে জনাব শাফাকাত বেশি ঝুঁকি নিতে চাননি, তিনি অল্প ঝুঁকিতে তিনি একটা বেশি বিনিয়োগ, যেখানে বেশি মুনাফার হার সেখানেও বিনিয়োগ করেছেন, আবার যেখানে মোটামুটি একটা বিনিয়োগ আছে এবং সেখানে তিনি বেশি অংশটুকু সেখানেই বিনিয়োগ করেছেন। আচ্ছা, এখন দেখো বলেছে কি জনাব শাফাকাতের পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। তাহলে এখানে এই জনাব শাফাকাতের যে পোর্টফোলিও সেখানে আমরা দুটো সম্পদ পাবো, দুটো বিনিয়োগ পাবো। একটা বিনিয়োগে আমাদের দেখো, একটা বিনিয়োগে প্রথম যে বিনিয়োগ এখানে বিনিয়োগের পরিমাণ হলো আমার 70,000 টাকা, ঠিক আছে। প্রথম বিনিয়োগে আমার পরিমাণ হলো 70,000 টাকা এবং এখানে আয়ের হার হলো 15%, ঠিক আছে। আর দ্বিতীয় যে কোম্পানিতে সে বিনিয়োগ করেছে সেখানে তাহলে আমার 70,000, 1 লাখ থেকে 70,000 বাদ দিলে আমার 30,000 টাকা থাকছে এবং এখানে হলো আয়ের হার 25%। এখন আমি যখন বলবো যে এই পোর্টফোলিওর প্রত্যাশিত আয়ের হার কত, তখন আছে 15%, আছে 25%, আমি কোনটা বলবো? একটা আমরা করতে পারি যে জাস্ট যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের গড় চলে আসলো, কিন্তু সেটা খুব বেশি রিপ্রেজেন্টেটিভ হয় না, তাই না? আমরা বলেছি আমরা যদি অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ করতে চাই, আমরা যে আমাদের এটা তো একটা প্রিডিটারমাইন্ড
আমরা পূর্বানুমান করছি। তাহলে পূর্বানুমানটা যত বেশি রিপ্রেজেন্টেটিভ হবে, যত বেশি তোমার অ্যাকচুয়ালকে রিফ্লেক্ট করবে, তত বেশি আমাদের এই অনুমানটা সঠিক হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি যে যদি একটু গুরুত্ব দেওয়া যায়, ভার দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে প্রত্যাশিত মুনাফার হার যেটা আমরা বের করব, সেটা কিন্তু অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে সূত্রটা ছিল, আমরা কি বলেছি, WJ আর হলো RJ। যে হলো সম্পদের কথা বলা হচ্ছে, যে সম্পদে ওয়েট এবং যে সম্পদের মুনাফার হার। এখানে যে সংখ্যা 1 থেকে n পর্যন্ত হতে পারে, অনেকগুলো হতে পারে। তাহলে এখানে আমাদের সংখ্যা হলো দুটো সংখ্যা। আমি এখানে লিখছি, এপাশে এখানে লিখছি। এখানে দেখো আমাদের দুটো আছে। তাহলে এখানে আমরা ডাব্লিউটা একটু বের করে নিই। আমাদের আগে ডাব্লিউটা বের করে নিই। দেখো ডাব্লিউ যদি আমরা প্রথম এটা বলি, প্রথম কোম্পানি আমরা ধরে নিলাম এ বি ধরে নিই, তাহলে মনে হয় আমাদের জন্য একটু সহজ হবে না? WA ধরে নিই প্রথম কোম্পানির জন্য। তাহলে প্রথম কোম্পানির কত হবে? আমার 70,000 ডিভাইডেড বাই 1 লাখ। এটাকে আমি যেরকম বলেছিলাম যে তোমরা কিন্তু 7 ডিভাইডেড বাই 10 এভাবেও ধরতে পারো, মানে পরের 4টা শূন্যকে ইগনোর করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বা এভাবেও লিখতে পারো। তাহলে এটা তোমার কত? 0.7 হলো, 0.7। আর WB কত এসছে? WB আমার আসলো হলো 30,000 ডিভাইডেড বাই হলো 1 লাখ। তাহলে এখানে হলো 0.3। ঠিক আছে, 0.3। এই আমরা এ আর WB মানে দুটো কোম্পানির এ বের করে নিলাম। এখন আসো আমরা বসিয়ে দিচ্ছি। এখানে দেখো আমার কি হবে, W আমার প্রথম, আমি এটা প্রথমটা এভাবে ধরি, তাহলে এখানে আমার WB RB এভাবে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রথমটাতে হলো 0.7 ইন্টু হলো কত? 15%। দ্বিতীয়টা হলো আমার 0.3 ইন্টু হলো 25%। এখন অনেকের নিশ্চয়ই এই প্রশ্নটা মনের মধ্যে চলে আসছে যে 15% 25% লিখবো নাকি 0.15 0.25 লিখবো। দুটোই লেখা যাবে। ঠিক আছে, দুটোই লেখা যাবে, কোনো সমস্যা নেই, তুমি দুভাবে লিখতে পারো। তুমি যদি পয়েন্ট দিয়ে লেখো, তোমার উত্তর পয়েন্টে আসবে, তুমি তখন পয়েন্টে ওটাকে মানে 100 মাল্টিপ্লাই করে তুমি পার্সেন্টেজে বলতে পারবে। আর এভাবে করলে তোমার সরাসরি তোমার এটা পার্সেন্টেজে আসবে। কত হয় দেখি, আমাকে কমেন্ট দাও। দেখো নিশ্চয়ই আমার এখানে আমার স্টুডেন্টরা সবাই বলে দিয়েছে কত হয়। 5 7 35, 5 3 10, 10%। আর এটা 3 25 75, 7.5%। তার মানে হলো 18%। দেখি আমাকে কে কেউ উত্তর দিল, করছে আমার সাথে নাকি আমি বলি নাই দেখে কেউ করলো না? একটু কমেন্টটা দেখি। হ্যাঁ, এই যে 18%। মোহাম্মদ রিমন, ভেরি গুড, 18% বলে ফেলেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 18% হলো। আকিবও আমাকে আনসার করেছে, আর কে? খালিদ আনসার করেছে, আবু কালাম আনসার করেছে, ভেরি গুড। তোমরা নিশ্চয়ই তোমরা কি পরে জয়েন করেছো? তোমরা শুনেছো নিশ্চয়ই যে আমাদের সিটি 2 পরীক্ষার সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে আমাদের অধ্যায় 1 এবং অধ্যায় 3 এটা থাকবে। আমি ক্লাসের শেষে আবারও রিপিট করব, যারা পরে জয়েন করছো। আর অবশ্যই তোমরা তো পেয়ে যাবে, তোমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের পোর্টফোলিও আয়ের হার বের করার নিয়ম। আমরা পোর্টফোলিও আয়ের হারের ক্ষেত্রে আমরা যেভাবে মূলধনের ব্যয়ের ওয়েটটা দিয়েছিলাম, গুরুত্বটা দিয়েছিলাম, মূলধনের ব্যয়, গড় মূলধনের ব্যয় বের করতে, যে একদম সেম সেভাবেই কিন্তু আমরা পোর্টফোলিও আয়ের ক্ষেত্রে আমরা ডাব্লিউটাকে বের করছি। ডাব্লিউ মানে হলো ওয়েট। ওয়েট মানে কি? ওয়েট হলো যে মোট বিনিয়োগের মধ্যে তুমি যে সম্পদের আয়ের হারের কথা বলছো, তার বিনিয়োগের অনুপাতটা কতটুকু, সেই অনুপাতটাই হলো আমার ওয়েট হিসেবে আমরা এখানে ব্যবহার করছি। এবং আবার একটা কথা বলে দিই, যেমন এখানে দেখো 7 8, এখানে কত হয়েছে আমাদের? 0.7 তার মানে কত হলো? 1 হলো। এরকম ভাবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং এই যে আমরা যে ওয়েটের মাধ্যমে দিচ্ছি, এই ক্ষেত্রগুলোতে কিন্তু 1 হবে। হ্যাঁ, এটা 1 হবে, যোগফলটা 1 হবে অবশ্যই। আচ্ছা, এই হলো আমাদের গড় মুনাফার হার আমরা শিখে ফেললাম।
তাহলে এটা আগে থেকে একটু শিখে ফেলার কারণ কি? কারণ হলো আমরা যখন আমাদের ঝুঁকির মানে ঝুঁকির মধ্যে আমরা যখন ঢুকে যাব তখন আমাদের এই বিষয়গুলো লাগবে। তো এই জিনিসগুলো আমরা আগেই শিখে নিলাম, এখন আমরা শুধু ঝুঁকির উপর আমরা কনসেন্ট্রেট করি। ঠিক আছে, আচ্ছা আসো তাহলে আমরা শুরু করি ঝুঁকি। তাহলে প্রথমেই ঝুঁকির সংজ্ঞা। ঝুঁকিটা কি? ঝুঁকি কি? আমরা এই যে ক্লাস হচ্ছে না, লাইভ ক্লাস, ঢাকা কলেজে আমাদের যে ফেসবুকে লাইভ ক্লাস হচ্ছে, এই ক্লাসের ঝুঁকি কি? এই ক্লাস থেকে প্রত্যাশা কি? একটা নর্মাল প্রত্যাশা হলো আমরা, তোমার প্রত্যাশা এবং আমার প্রত্যাশা একই, যে আমরা ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ করতে পারবো কোনো ইন্টারাপশন ছাড়াই, তাই না? কোনো ধরনের যান্ত্রিক অথবা বৈদ্যুতিক গোলযোগ ছাড়াই আমরা এই ক্লাসটা শেষ করতে পারবো। একদম নর্মাল একটা প্রত্যাশা, স্বাভাবিক একটা প্রত্যাশা। এছাড়া অন্যান্য আরো প্রত্যাশা তো অবশ্যই আছে, যেমন আমাকে তোমরা আনসার করছো, এটা আমার প্রত্যাশা। আবার তোমরা আমার কাছ থেকে তোমরা বুঝতে পারছো কিনা, এটা তোমাদের প্রত্যাশা। তাহলে এরকম ভাবে অনেক প্রত্যাশা থাকে। আচ্ছা, আমরা স্বাভাবিক যে প্রত্যাশা আছে সেখানেই আমরা থাকি। এই যে যান্ত্রিক গোলযোগের কথা বললাম, বৈদ্যুতিক গোলযোগের কথা বললাম, তাহলে এগুলো কিন্তু ঝুঁকির কারণ। তাহলে এগুলোর কারণে ঝুঁকি তৈরি হতে পারে, তাই না? যে আমরা এর আগেও দেখেছি যে আমাদের ক্লাসে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, ক্লাসটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার শুরু করতে হচ্ছে। আবার হয়তো ইন্টারনেট নেটওয়ার্কের কারণে বন্ধ হয়ে যাচ্ছে, এটা হতে পারে। এটা যেমন আমার এন্ড থেকে হতে পারে, তোমার এন্ড থেকেও হতে পারে, তাই না? এটা তোমার এন্ড থেকে হতে পারে, তোমার কারেন্ট চলে যেতে পারে তোমার বাসার, অথবা ওয়াইফাইটা সমস্যা হতে পারে, এরকম অনেক সমস্যাই হতে পারে। আবার আরো কিছু সমস্যা আছে তোমার এন্ড থেকেই বলি, যে এই যে বসে বসে ল্যাপটপের মধ্যে বসে বসে ক্লাস দেখছো, অথবা মোবাইল ফোনে বসে ক্লাস দেখছো। এখন মুশকিল হলো, এই ল্যাপটপ আর মোবাইল ফোনের শুরু তো আর ক্লাস থাকে না, অনেক কিছু থাকে। ইউটিউবে চলে গেলে গান শোনা যায়, একটু চলে গেলে গেমসে চলে যাওয়া যায়। এখন মা তো পাশ থেকে দেখছেন যে তুমি ক্লাসই করছো, কিন্তু আসলে তো তুমি গেমসে চলে গেছো। তাহলে এখানেও একটা ঝুঁকি, তাই না? এটা একটা ঝুঁকি তো, যে তোমার তো ক্লাসটা করার কথা ছিল, তুমি ক্লাসে নাই, তুমি চলে গেছো গেমস খেলছো। আমি আশা করি আমার ছাত্ররা এরকম করছে না, তারপরে এটা একটা ঝুঁকি থেকে যায়। তাহলে দেখো, কিছু ঝুঁকিকে আমরা অ্যাভয়েড করতে পারছি, কিছু ঝুঁকিকে আমরা অ্যাভয়েড করতে পারছি না। কোনটাকে অ্যাভয়েড করতে পারছি? এই যে তুমি বললাম যে তুমি চলে যাচ্ছ গেমস খেলতে, এটা তো অবশ্যই অ্যাভয়েডেবল, তুমি অ্যাভয়েড করতে পারো, তুমি পরিহার করতে পারো, তুমি চাইলেই পারো। আর কিছু ঝুঁকি আছে অপরিহার্য, যেটা আনঅ্যাভয়েডেবল, ঠিক আছে, যেটাকে আমরা চাইলেও পারি না। এই যে বিদ্যুৎ চলে যাবে, এটা কি আর আমার হাতে? না তো, এটা তোমার হাতেও না, ঠিক আছে? এটা পারে, হ্যাঁ, আমরা বিদ্যুৎ চলে যাচ্ছে দেখে আমরা আরো অল্টারনেট কিছু ব্যবস্থা করতে পারি, কিন্তু এটা চলে যেতে পারে, এই ঝুঁকিটা আমরা এটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না। এটার জন্য আমাদের নিজেদের মধ্যে একটা সমন্বয় ব্যবস্থা থাকতে হবে, আমরা অ্যাডজাস্ট করতে পারি। তাহলে এই যে বললাম যে আমাদের একটা প্রত্যাশা থাকে, আর একটা প্রকৃত ঘটনাটা অন্যরকম ঘটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে প্রত্যাশা আর প্রকৃত ঘটনার মধ্যে কিন্তু আমাদের ঝুঁকির বসবাস, ঠিক আছে? প্রত্যাশিত আয় থেকে আমাদের যে প্রকৃত আয়ের যে পরিবর্তনটা বা যে ব্যবধানটা, ঠিক আছে, সেটাকেই কিন্তু বা বিভিন্নতা বা ভিন্নতা, এখানেই কিন্তু আমাদের ঝুঁকির কারণেই ঘটনাটা ঘটছে। এবং এটাকে আমরা অনিশ্চয়তা বলতে পারি, একদম নর্মাল সেন্সে আমরা কি বলি, এটাকে অনিশ্চয়তা বলি, আনসার্টেনিটি, অনিশ্চয়তা, ঠিক আছে? যে একটা অনিশ্চিত কোনো ঘটনা ঘটতেই পারে। তাহলে এই অনিশ্চয়তাকে যখন আমরা পরিমাপ করতে পারি বা মাত্রা দিতে পারি, তখনই কিন্তু আমরা তাকে কি বলছি? ঝুঁকি বলছি। তাহলে কি হলো, আমাদের প্রত্যাশিত আয়, এখানে তো আমরা যেই ক্ষেত্র নিয়ে আলোচনা করছি, আমাদের এখানে হলো প্রত্যাশা হলো আয়। তাহলে প্রত্যাশিত আয় আর প্রকৃত আয়, এর মধ্যে যে ব্যবধান, এর মধ্যে যে ভিন্নতা, এর মধ্যে যে বিভিন্নতা, এর মধ্যে যে পরিবর্তনশীলতা, এটাকে আমরা বলছি ঝুঁকি। আসো আমরা ঝুঁকির সংজ্ঞা পড়ি, বিভিন্ন জন কিভাবে ঝুঁকিকে সংজ্ঞায়িত করেছে সেটা আমরা একটু দেখি। দেখো, ভ্যান হর্ন তিনি কি বলেছেন? প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের পরিবর্তনকেই ঝুঁকি বলে, ঠিক আছে? প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের যে পরিবর্তন বা পরিবর্তনশীলতা, ঠিক আছে, তাকে ঝুঁকি বলে, বা যে বিভিন্নতা হচ্ছে, যে ব্যবধানটা হচ্ছে, এটা ভ্যান হর্ন বলছে। আচ্ছা, এছাড়া দেখো ব্রিংহ্যাম, মানে এদের কিন্তু প্রত্যেকের সুন্দর সুন্দর বই আছে, তোমরা যখন অনার্স লেভেলে যাবে এই বইগুলো তোমরা পড়বে, খুব সুন্দর সুন্দর বই এগুলো পড়লে একদম তোমার কনসেপচুয়ালি একদম ক্লিয়ার হয়ে যাবে, যে কেউ পড়তে পারে এটা। আচ্ছা, এই যে নির্দিষ্ট সম্পদের সাথে জড়িত প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের ব্যবধানকেই ঝুঁকি বলে। তাহলে কোনো একটা নির্দিষ্ট সম্পদ, কোনো একটা সিকিউরিটিস,
তার সাথে সম্পর্কিত, তার সাথে জড়িত যে আয়টা ছিল, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আয় থেকে তুমি যখন প্রকৃত আয়টি পেলে তার মধ্যে একটা ব্যবধান তৈরি হলো, এই ব্যবধানকে আমরা ঝুঁকি বলছি, যখন এটাকে আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, খানজি দেখো কি বলছে, ভবিষ্যতে কোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনাকে ঝুঁকি বলে। ঠিক আছে, অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনাকে ঝুঁকি বলে। তবে এটা পরিমাপের কিন্তু একটা বিষয় আছে, আমরা অনিশ্চয়তা বলি, এটা পরিমাপের একটা বিষয় আছে। আর এছাড়া লাস্ট একটা আছে, দেখো প্রিন্সেস কি বলেছে, সম্ভাব্য কোনো ক্ষতির সাথে জড়িত কোনো অবস্থা বা কোনো কিছু ঘটনার সাথে সংশ্লিষ্ট অনিশ্চয়তার মাত্রাকে ঝুঁকি বলে। ঠিক আছে, এই কিছুক্ষণ আমি বললাম, এই যে আমাদের একটা সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা, ডিফারেন্ট কিছু হওয়ার সম্ভাবনা, যা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী আমি পাইনি, একটা সম্ভাবনা আছে, নাও হতে পারে, এই ক্লাসটি একদম সুন্দরভাবে শেষ নাও হতে পারে, যে কোনো ধরনের সমস্যা হতে পারে, একটা অনিশ্চয়তা। তাহলে এই অনিশ্চয়তাকে যখন আমি পরিমাপ করতে পারবো, মাত্রাকে, তো কি বলছে যে সম্ভাব্য কোনো ক্ষতির সাথে জড়িত কোনো অবস্থা বা কোনো কিছু ঘটার সাথে সংশ্লিষ্ট অনিশ্চয়তার মাত্রাকে কি বলছে, ঝুঁকি বলছে। তাহলে যে বিভিন্ন জন বিভিন্নভাবে ডিফাইন করেছে ঝুঁকিকে, কিন্তু ঘটনা সে একটাই, সেটা হলো কি, যে আমাদের প্রত্যাশা থেকে প্রকৃত অবস্থার যে পরিবর্তন, প্রত্যাশা যা করেছিলাম আর যা আসলে ঘটেছে, এই দুটোর মধ্যে একটা পরিবর্তন ঘটে গেছে। তাহলে এই পরিবর্তনটাই আমরা যখন মেজার করছি সেটাকে আমরা ঝুঁকি বলছি, মাত্রাকে। আচ্ছা, ঝুঁকির প্রকারভেদ, আমি কিন্তু প্রকারভেদ আগেই বলে ফেলেছি, যখন একদম শুরুতে কথা বলেছি তখনই বলেছি, কি বলেছি, একটা পরিহারযোগ্য, একটা অপরিহারযোগ্য। ঠিক আছে, ঝুঁকিকে একদম প্রথমে তার পরিহারযোগ্যতার দিকে যদি চিন্তা করি, বিভিন্ন ভাবে আসলে ঝুঁকিকে তুমি ডিফাইন, মানে এটাকে ক্লাসিফাই করতে পারো। তবে যেটা আমরা মেজরলি যেটা করি সেটাই আমরা শিখছি, আর অন্যান্যগুলো আমরা ঝুঁকি হিসেবে শিখে নেব। আচ্ছা, ঝুঁকির প্রকারভেদের মধ্যে দেখো একদম প্রথমে যেটা আছে সেটা আমরা দেখি, বলছে যে ঝুঁকি পরিহার বা হ্রাসের দৃষ্টিকোণ হতে, আমরা যদি ঝুঁকিকে হ্রাস করতে চাই, ঝুঁকিকে আমরা ডিক্রিজ করতে চাই, বা ঝুঁকিকে আমরা অ্যাভয়েড করতে চাই, এই দৃষ্টিকোণ থেকে, এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি দেখি, তাহলে ঝুঁকিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের বাজার বা অপরিহার্য অথবা পদ্ধতিগত। দেখো ইংলিশে কি আছে, মার্কেট, আনঅ্যাভয়েডেবল অথবা সিস্টেমেটিক রিস্ক। তাহলে কি হলো, আমার বাজার একটা হতে পারে, এটাকে আমরা বাজার ঝুঁকিও বলি, আমরা এটা অপরিহার্য ঝুঁকিও বলি, এটা আমরা সিস্টেমেটিক ঝুঁকিও বলি। ঠিক আছে, পদ্ধতিগত। তাহলে এটা আমাদের একটা, যেটা আমি তোমাদের কিছু না আগে উদাহরণ দিয়ে বললাম, যে যেই ঘটনাটা আমার নিয়ন্ত্রণে নয়, এটা অপরিহার্য হবেই, এটা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, আমি কন্ট্রোল করতে পারছি না। ঠিক আছে, এর সাথে শুধু নিজেকে আমার খাপ খাইয়ে নেওয়া ব্যাপার আছে, আমি অ্যাডজাস্ট করে নিব, আমি সমন্বয় করে নিব, আমি চিন্তা করবো যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, আমার প্রেডিকশন থাকবে এবং সেই প্রেডিকশন অনুযায়ী আমি সমন্বয়ের ব্যবস্থা করব, কিন্তু এটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না কোনো অবস্থাতে। ঠিক আছে, এই জন্য এটাকে আনঅ্যাভয়েডেবল আমরা বলছি, আমরা মার্কেট রিস্ক বলছি, এটাকে সিস্টেমেটিক রিস্ক বলছি। আরেকটা কি, আরেকটা দেখো কোম্পানি ঝুঁকি বলে, এটাকে পরিহারযোগ্য ঝুঁকি বলে, অথবা এটাকে অপদ্ধতিগত ঝুঁকিও বলে, আনসিস্টেমেটিক। ওটা সিস্টেমেটিক হলে এটা আনসিস্টেমেটিক, ওটা মার্কেট, এটা কোম্পানি, ওটা আনঅ্যাভয়েডেবল, এটা আনঅ্যাভয়েডেবল। ঠিক আছে, দুটো। তাহলে এখানে দেখো কি, কোম্পানি, অ্যাভয়েডেবল, আনসিস্টেমেটিক, আরেকটা নাম আছে দেখো, ডাইভার্সিফায়েবল রিস্ক, ডাইভার্সিফায়েবল রিস্ক। তার মানে কি, এই যে আমরা পোর্টফোলিওর মাধ্যমে ডাইভার্সিফিকেশনের কথা বলেছিলাম না, যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, পোর্টফোলিও তৈরি করে আমরা আমাদের ঝুঁকিকে হ্রাস করতে পারি। তাহলে এই যে এই ধরনের ঝুঁকিকে আমরা কিন্তু আমাদের যে কোম্পানি ঝুঁকিগুলো থাকে, আমাদের যে পরিহার্য যে ঝুঁকিগুলো থাকে, এগুলো কিন্তু অনেকভাবে আমরা করতে পারি। তার মধ্যে আমরা কিন্তু পোর্টফোলিও গঠন করেও আমরা এই ঝুঁকিকে হ্রাস করতে পারি। ঠিক আছে, তাহলে আসলে দুটোর একটু সংজ্ঞা পড়ে নেই, যে আমার বাজার অপরিহার্য বা পদ্ধতিগত ঝুঁকি, আমাদের দেখো সংজ্ঞা কি বলা আছে, যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, কয়েকটা উদাহরণ বলেছে, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, অথবা সরকারি নীতির পরিবর্তন, অথবা রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি। ঠিক আছে, এই দেখো যতগুলো কথা বললাম, যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, তোমার মুদ্রাস্ফীতি হয়েছে, বা তোমার যে সরকারের যে কোনো নীতি, সরকারের নীতি, তোমার আয়করের হার পরিবর্তন হয়েছে, তোমার সুদের হার পরিবর্তন হয়েছে, এগুলোর সাথে তো আসলে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। আমরা শুধু কি করতে পারি, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারি, বা আমরা চিন্তা করবো এই ঘটনা ঘটতে পারে, এই যে আমাদের মহামারীর সময় চলছে, আমরা অর্থনৈতিক মন্দাবস্থার কথা প্রথম থেকে কিন্তু
অর্থনীতিবিদরা বলে বলে আসছেন যে অর্থনৈতিক সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা অবস্থা তৈরি হতে পারে। সেজন্য কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে না, আমাদের সরকার প্রধান বা যারা নীতি নির্ধারক মহলে আছেন তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনাও দিচ্ছে যে আমরা যেন অর্থনৈতিক মন্দার মধ্যে না পড়ি, সেই বিষয়টির দিকে খেয়াল রাখতে। তাহলে এই যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন বলো, সরকারের নীতি পরিবর্তন বলো, রাজনৈতিক অস্থিরতা বলো, এগুলো কোনো কিছুই আমাদের হাতে নেই। তাহলে কি বলছে যে যা কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে, তাহলে এসব কারণের সৃষ্টি ঝুঁকিকে আমরা বাজার ঝুঁকি বলছি। কি বলছে, বাজার ঝুঁকি প্রায় সকল ফার্মে প্রভাবিত করে। ঘটনাটা এরকম যে তোমার যখন বাজার ঝুঁকি, যখন তুমি কিভাবে বুঝবে এটা বাজার ঝুঁকি, যখন কোনো ঘটনা কোনো ওই মার্কেটে বা ওই ইন্ডাস্ট্রিতে হতে পারে বা অ্যাজ আ হোল মার্কেটে হতে পারে, তাহলে সেই মার্কেটের প্রত্যেকটা কোম্পানিকে যখন প্রভাবিত করে তখন তুমি তাকে বলবে যে এটা বাজার ঝুঁকি। ঠিক আছে। আর কোম্পানি ঝুঁকি কি? কোম্পানি ঝুঁকি হলো যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত, তাকে কোম্পানি ঝুঁকি বলে। যেমন দেখো বলা আছে শ্রমিক ধর্মঘট লেখা আছে, অদক্ষ ব্যবস্থাপনা লেখা আছে, মামলা মোকদ্দমা ইত্যাদি লেখা আছে। ঠিক আছে। এগুলো তোমার যে ভ্রাম্যমাণ আদালত তো ঘুরছে, যে তোমার যদি বিভিন্নভাবে বিভিন্ন রকম সরকারের কিছু নিয়ম কানুন আছে, তোমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে তুমি কিভাবে ব্যবসা পরিচালনা করবে, তুমি যদি সেইভাবে ব্যবসা পরিচালনা না করো, এই যে ভ্রাম্যমাণ আদালত এসে জরিমানা করছে, মামলা মোকদ্দমা করছে। ঠিক আছে। কিন্তু এটা তো ঘটনাটা হঠাৎ মনে হতে পারে যে ম্যাডাম আমি কিভাবে জানবো যে ভ্রাম্যমাণ আদালত আসবে, কিন্তু ভ্রাম্যমাণ আদালত তো আসবেই, সে তো পর্যবেক্ষণে আসবে। কিন্তু তুমি চাইলে তোমার এই যে ঝুঁকির কারণ হয়েছে সেই কারণটা তুমি চাইলে তুমি অ্যাভয়েড করতে পারতে, তাই না? যে কারণে তোমাকে একটি ভ্রাম্যমাণ আদালত তোমাকে জরিমানা করতে পারে, সেই কারণগুলো থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, তোমাকে সেই কারণে ব্যবস্থা নিতে হবে, তাহলে তার তোমার জরিমানা হচ্ছে না। তাহলে এটা কোম্পানি, যেটা একেবারে শুধুমাত্র ওই কোম্পানিকে এফেক্ট করছে। যেমন মনে করো শ্রমিক ধর্মঘট, এটা যদি এমন হয় যে সব গার্মেন্টস, যেমন গার্মেন্টসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো কোম্পানিতে একসাথে শ্রমিকরা বের হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে সমস্যাটা কিন্তু সামগ্রিক, এটা একজনের জন্য না, এটা হয়তো একটা সামগ্রিক কোনো ঘটনা ঘটেছে। কিন্তু যখন একটি কোম্পানির কোনো শ্রমিকরা বের হয়ে যাচ্ছে, ধর্মঘট দিচ্ছে, অবরোধ দিচ্ছে, লক আউট বলছে, তখন কিন্তু বলতে হবে যে এটা পার্টিকুলার ওই কোম্পানির কোনো কারণে হয়েছে, এবং সেই কারণটা কিন্তু আমরা, সেই ঝুঁকিটাকে কিন্তু আমরা বলবো যে কোম্পানি ঝুঁকি, বা সেই ঝুঁকিকে আমরা বলবো পরিহারযোগ্য ঝুঁকি, সেই ঝুঁকিটাকে আমরা বলবো অপদ্ধতিগত ঝুঁকি। ঠিক আছে। তাহলে এভাবে যেমন অদক্ষ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, যে তুমি যদি আমাদের এখানে ব্যবস্থাপনা ঠিক মতো না হলেও তো আমাদের প্রত্যাশিত আয় আর প্রকৃত আয়ের মধ্যে পার্থক্য আমরা দেখছি। তাহলে এরকম ভাবে আমাদের ঝুঁকি তৈরি হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, আমাদের এখানে আমরা ঝুঁকিকে প্রধানত আমরা যদি পরিহারের দৃষ্টিভঙ্গি থেকে দেখি বা হ্রাসের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি এটাকে বিবেচনা করি, তাহলে আমরা দুটো ভাগে এটাকে ভাগ করছি। একটা হলো বাজার ঝুঁকি, আর একটা হলো কোম্পানি ঝুঁকি। বাজার ঝুঁকিকে আমরা অপরিহার্য ঝুঁকি বলছি, এটাকে সিস্টেমেটিক ঝুঁকিও বলা হচ্ছে, আর আমাদের কোম্পানি ঝুঁকিকে আমরা পরিহারযোগ্য বলছি, এটা আনসিস্টেমেটিক বলছি। ঠিক আছে। আচ্ছা, এখন আসো নেক্সট স্লাইডে। আমরা যেটা করছি যে এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি। উদাহরণ মানে কি, এখানে আমরা এই ঝুঁকির উদাহরণ দিতে, যে এখানে কিন্তু আসলে অনেক কিছুই কভার হয়ে যাবে। যদি বলো যে সোর্স, উৎস কি, আমাদের এই আনঅ্যাভয়েডেবল বা সিস্টেমেটিক যে ঝুঁকিটা আছে, এই ঝুঁকির উৎসগুলো কি, এটা যদি আমরা বলি, তাহলে দেখো কি কি উৎস আছে এখানে আমি দিয়ে দিচ্ছি। যেমন সুদের হার ঝুঁকি বলেছে, তারল্য ঝুঁকি বলেছে, বিনিময় হার ঝুঁকি বলেছে, পরে ক্রয় ক্ষমতা ঝুঁকি আছে, তাছাড়া আছে রাজনৈতিক ঝুঁকি, এছাড়া আছে দেখো ফটকা ঝুঁকি, এছাড়া আছে ঘটনা ঝুঁকি, আয়কর ঝুঁকি, মুদ্রাস্ফীতি ঝুঁকি, এরকম আরো অনেক ঝুঁকি কিন্তু থাকতে পারে। এরকম আমরা কয়েকটা উদাহরণ দিলাম। এবং দেখো ঝুঁকি আমি লিখেছি ঝুঁকি উদাহরণ হিসেবে, কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু তার উৎসগুলো আছে। মানে সুদের হারের কারণে তোমার ঝুঁকি তৈরি হতে পারে, তারল্যের কারণে ঝুঁকি তৈরি হতে পারে, বিনিময় হারের কারণে ঝুঁকি তৈরি হতে পারে, ক্রয় ক্ষমতা, রাজনৈতিক কারণ, ফটকা, ঘটনা, আয়কর, মুদ্রাস্ফীতি, এগুলোর কারণে তোমার ঝুঁকি তৈরি হতে পারে। আর আমাদের যে পরিহারযোগ্য ঝুঁকি যেটা আছে, সেটার মধ্যে দেখো আমাদের ব্যবসায় ঝুঁকি আছে, আমাদের আর্থিক ঝুঁকি আছে, খাঁটি ঝুঁকি আছে, অনাদায়ী ঝুঁকি আছে, পোর্টফোলিও ঝুঁকি আছে। ঠিক আছে। আমাদের ব্যবসায়িক ঝুঁকি আছে, আর্থিক ঝুঁকি আছে, খাঁটি ঝুঁকি আছে, অনাদায়ী ঝুঁকি আছে, আর পোর্টফোলিও ঝুঁকি আছে। এগুলো আমাদের মানে প্রত্যেকটাকে আমরা কি বলবো, উৎস, এখান থেকে উৎস আমরা পাবো,
বা এগুলোকে, এবং উৎসের সাথে কিন্তু ঝুঁকিকে আমাদের দেখো নামকরণ করে ফেলছে ঝুঁকি। আচ্ছা আসো একটু একটু করে আমরা দেখে নেই যে কাকে কি বলে। বাজার ঝুঁকি তো আমরা আগে একবার পড়েছি, আমাদের পরিহারযোগ্য অপরিহার্য ঝুঁকি কি আমরা বাজার ঝুঁকি বা এটাকে আমরা সিস্টেমেটিক বলছি। এখানে দেখো আরেকটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞা এভাবে আমরা বলতে পারি। যেমন কি বলছে দেখো, বিনিয়োগের ক্ষেত্রে স্বাধীন বাজারের উপাদান সমূহের কারণে বিনিয়োগের মূল্য হ্রাসের সম্ভাবনাকে বাজার ঝুঁকি বলে। এভাবেও কিন্তু তুমি বাজার ঝুঁকিকে ডিফাইন করতে পারো। ঠিক আছে, কি বলেছে যে বিনিয়োগের ক্ষেত্রে স্বাধীন বাজারের একটা ওপেন মার্কেট ইকোনমি, সেখানে যে উপাদানগুলো আছে, এবং অবশ্যই এই স্বাধীন বাজারের যে উপাদানগুলো, এই উপাদানগুলো কিন্তু সামষ্টিক, ম্যাক্রো। তোমরা ইকোনমিক্সে পড়েছো না, ম্যাক্রো এবং মাইক্রো। ম্যাক্রো ফ্যাক্টরগুলোকে আমরা কি কখনো আমরা এটাকে কন্ট্রোল করতে পারি না, আর মাইক্রো যে ফ্যাক্টরগুলো সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে এখানে দেখো আমরা আমাদের যে উপাদানসমূহের কথা বলা আছে, যে বিনিয়োগের উপাদানসমূহের কারণে আমার বিনিয়োগের মূল্য হ্রাস হওয়ার যে সম্ভাবনা থাকে তাকে আমরা বাজার ঝুঁকি বলছি। এরপরে দেখো কি আছে, সুদের হার ঝুঁকি। তাহলে প্রত্যেকটা ঝুঁকির মধ্যে কিন্তু এরকম আমরা সুদের হারের পরিবর্তনের কারণে আমার সুদের হার ঝুঁকি হচ্ছে। দেখো সুদের হারের পরিবর্তনের প্রতিকূল প্রভাব বিনিয়োগের মূল্যের উপর প্রভাব পড়ার সম্ভাবনাকে সুদের হার ঝুঁকি বলে। সুদের হার যদি পরিবর্তন হয়, ঠিক আছে, সুদের হার পরিবর্তন হলে তোমার অবশ্যই আমাদের এখানে যে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা আছে বা আমাদের লেন্ডিং যে ব্যবস্থা আছে, মানে টাকা আদান প্রদানের, ঋণ গ্রহণ এবং ঋণ প্রদান, এই যে ব্যবস্থাপনাটা আছে, এটা এখানে একটা চেঞ্জ আসবে। এবং এই চেঞ্জের জন্য তুমি অবশ্যই তোমার কোম্পানি এটা প্রভাবিত হবে। কিন্তু এই প্রভাবটা দেখো, সুদের হারের ঝুঁকি যখন গভর্নমেন্ট থেকে বলে দিচ্ছে যে সুদের হার এরকম পরিবর্তন হবে, তখন এই হারের পরিবর্তনের জন্য কিন্তু কোনো একটি বিশেষ কোম্পানি শুধু একা প্রভাবিত হচ্ছে না, এখানে ওই বাজারে অবস্থিত অন্যান্য সব কোম্পানিগুলো প্রভাবিত হচ্ছে। এখানে নট নেসেসারিলি যে একদম প্রত্যেকটা কোম্পানি প্রভাবিত হবে। এখানে অনেক সময় তুমি ইন্ডাস্ট্রিকে ধরতে পারো। ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে হলো যেমন আমাদের এখানে শিল্প, আমাদের বলি মৎস্য শিল্প, কুটির শিল্প, এভাবে আমরা আখ্যায়িত করি না, তাই না? তাহলে শিল্প মানে হলো এ সম্পর্কিত, মৎস্যের সাথে সম্পর্কিত বা কুটির সাথে সম্পর্কিত, কুটির শিল্পের সাথে সম্পর্কিত যেই যত ধরনের কারখানা বা যত ধরনের কোম্পানি আছে, সবই সেই ইন্ডাস্ট্রির মধ্যে আছে। তাহলে এই যে সুদের হারের পরিবর্তনের জন্য এমন হতে পারে যে ওই ইন্ডাস্ট্রি প্রত্যেকটা কোম্পানিতে এটা প্রভাবিত করছে। তাহলে এটা একটা এই কারণে যে ঝুঁকি তৈরি হচ্ছে সেটাকে আমরা সুদের হার ঝুঁকি বলবো। এছাড়া দেখো কি আছে, তারল্য ঝুঁকি। তারল্য মানে কি? তারল্য মানে হলো আমার যে অ্যাসেটগুলো আছে, লিকুইড অ্যাসেটই, যে অ্যাসেটটাকে আমরা আশা করছি যে আমরা সহজে এটা কনভার্টেবল টু দ্য ক্যাশ, আমরা সহজে এটা ক্যাশে, নগদে রূপান্তর করতে পারবো। আমাদের এই ধরনের কিছু ক্যাশের কথা আমরা আগেই পড়েছি, তাই না? আমরা এর আগের ক্লাসগুলোতে এটা পড়েছি। আমাদের ক্যাশ তো আছেই তারল্য সম্পদ হিসেবে, তার সাথে সাথে আমরা কিছু সিকিউরিটিজে, আমাদের যে কিছু মার্কেটেবল সিকিউরিটিজে আমরা ইনভেস্টমেন্ট করে রাখি বা আমরা বৈদেশিক মুদ্রা কিনে রাখি। তাহলে আমাদের যে মজুদ পণ্য আছে, মজুদ পণ্যকে আমরা এটাকেও তরল সম্পদ বলি। আমাদের যে অ্যাকাউন্টস রিসিভেবল আছে, এটাকেও আমরা তরল সম্পদ বলি। তাহলে এগুলোকে আমরা কি করছি, এগুলোকে আমরা তরল সম্পদকে আমরা তরলে, মানে ক্যাশ যখন প্রয়োজন হবে তখনই আমি তরলে রূপান্তর করব। তাহলে যদি কোনো কারণে এই যে প্রসেসটা, এখানে যে প্রসেসটা যদি ব্যাহত হয়, আমি যে পরিমাণ বিক্রি করে, আমার সম্পদটা বিক্রি করে যে পরিমাণ অর্থ আশা করেছিলাম সেটা পাচ্ছি না, বা আমি বিক্রয় করতেই পারছি না, আমাদের মজুদ পণ্যের ক্ষেত্রে যেটা যে সমস্যাটা অনেক সময় হয়, তাহলে এই ঝুঁকিকে আমরা বলবো তারল্য ঝুঁকি। দেখো কি লেখা আছে, একটি বিনিয়োগ বা সম্পদ সঠিক মূল্যে সহজে নগদে রূপান্তর করতে না পারার সম্ভাবনাকে তারল্য ঝুঁকি বলে। তো যেটা আমরা বললাম যে আমাদের যে তরল সম্পদগুলো আছে, আমাদের মার্কেটেবল সিকিউরিটিজ আছে, আমাদের বৈদেশিক মুদ্রা আছে, আমাদের অ্যাকাউন্ট রিসিভ মানে দেনাদার যেটা আছে সেটা আছে, তাছাড়াও আমাদের মজুদ পণ্য আছে। এই যে তরল সম্পদগুলো, যে সম্পদগুলো আমি আশা করেছিলাম যে সহজে এটা বাজারে গেলে আমি এটাকে ক্যাশ করতে পারবো, দেখা গেল কোনো কারণে আমি সহজে নগদে রূপান্তর করতে পারছি না। তাহলে এই যে না পারার সম্ভাবনা, এই সম্ভাবনাকে কিন্তু আমরা তারল্য ঝুঁকি বলছি। আচ্ছা, এছাড়া দেখো বিনিময় হার ঝুঁকি। বিনিময় হার ঝুঁকি খুব সোজা, মুদ্রার যে ওঠানামার কারণে প্রতিনিয়ত আমাদের এক্সচেঞ্জ রেটের ওঠানামা হচ্ছে, প্রতিনিয়ত না, প্রতিদিন দেখবে যে চেঞ্জ হয়।
যে টাকার এগেনস্টে ডলারের মূল্য চেঞ্জ হচ্ছে, টাকার এগেনস্টে পাউন্ডের, ইয়েনের অথবা রুপিস, এগুলো প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে বিনিময় হারের ওঠানামার কারণে প্রত্যাশিত নগদ প্রবাহে হ্রাস বৃদ্ধির সম্ভাবনাকে বিনিময় হার বলে। এখানে বিনিময় হার ঝুঁকি বলে, এখানে ঝুঁকিটা বাদ গেছে, তাহলে বিনিময় হার ঝুঁকি বলে। দেখো এখানে আমাদের সাধারণত দেখা যায় রপ্তানিকারক এবং আমদানিকারক যারা আছে, মানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত, তাদেরই কিন্তু এই ঝুঁকিটা বেশি ফেস করতে হয়, তাই না? এটা বেশি ফেস করতে হয়। এবং মুদ্রার এই বিনিময় হারের জন্য আমাদের টাকার যদি ডিভ্যালুয়েশন হয়, সেক্ষেত্রে রপ্তানিকারকদের জন্য সমস্যা, তাদের অনেক বেশি টাকা দিয়ে কিন্তু তাদের বিলটা, মানে তাদের যে পাওনাটা পরিশোধ করতে হয়। তাহলে এই মুদ্রার হারের ওঠানামার কারণে যে ঝুঁকিটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিনিময় হার ঝুঁকি। হ্যাঁ, এরপর দেখা আছে ক্রয় ক্ষমতার ঝুঁকি। ঠিক আছে, ক্রয় ক্ষমতার ঝুঁকি। ক্রয় ক্ষমতার ঝুঁকি কি? আমাদের এই যে মুদ্রাস্ফীতির কারণে কিন্তু আমাদের এই ঝুঁকিটা তৈরি হয়। ক্রয় ক্ষমতা মানে আগে আমি 100 টাকা দিয়ে যে পরিমাণ যে জিনিসটা কিনতাম, এখন 100 টাকা দিয়ে সেই পরিমাণ কিনতে পারছি না। তাহলে এই যে একটা ক্রয় ক্ষমতার আমার কি হলো, কমে গেছে, আমার ক্রয় ক্ষমতা কমে গেছে। তাহলে এটা যে কারণে হয় সেটাই আমাদের ক্রয় ক্ষমতার ঝুঁকি। দেখো কি বলছে, অর্থনীতি মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচনের দ্বারা মূল্যস্তর পরিবর্তনের কারণে ফার্ম বা বিনিয়োগ নগদ প্রবাহের এবং মূল্যের ওপর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনাকে ক্রয় ক্ষমতার ঝুঁকি বলে। ঠিক আছে, আমরা যে বিনিয়োগ করছি, যে নগদ প্রবাহ হচ্ছে বা যে মূল্যটা হচ্ছে, ঠিক আছে, এটার উপরে যে একটা বিরূপ প্রভাব পড়ে আমাদের এই অর্থনৈতিক মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচনের কারণে, তাহলে সেটাকে আমরা বলছি ক্রয় ক্ষমতার ঝুঁকি। আর কি আছে দেখো, রাজনৈতিক ঝুঁকি। তাহলে রাজনৈতিক অস্থিরতার কারণে, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ক্ষতির সম্ভাবনাকে রাজনৈতিক ঝুঁকি বলে। রাজনৈতিক যে কোনো, যে কোথাও দেখা যায় কি যে আমাদের কোথাও যুদ্ধ, মানে একটু যুদ্ধ অবস্থা বা কোথাও যদি আক্রমণ এরকম চলে যে শেয়ার বাজারে ধস নেমে যাচ্ছে, তাই না? এরকম আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তাহলে এই যে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ক্ষতির সম্ভাবনাকে আমরা বলবো রাজনৈতিক ঝুঁকি। আচ্ছা, এরপরে আসা কি বলা আছে, ফটকা ঝুঁকি। ফটকা কি বলছে, যে অবস্থায় কোনো ঘটনা দ্বারা লাভ বা ক্ষতি উভয় সম্ভাবনা থাকে, এরূপ অনিশ্চয়তাকে ফটকা ঝুঁকি বলে। তার মানে এখানে আমরা যা যা পড়েছি সবকিছু, যে কোনো কিছু ফটকা ঝুঁকি হতে পারে যদি লাভ বা ক্ষতির সম্ভাবনা থাকে, দুটোই থাকে, সেটাকে আমরা ফটকা ঝুঁকি বলছি। সাধারণত আমরা শেয়ার বাজারের আমাদের যে এটা আছে, শেয়ার বাজারের যে ঝুঁকিটা, শেয়ার ক্রয় ওঠানামার জন্য, সেটাকে আমরা ফটকা ঝুঁকি বলছি। হচ্ছে না? আচ্ছা, ঘটনা ঝুঁকি। দেখো, ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা দ্বারা ফার্মের মূল্য বা বিশেষ বিনিয়োগের উপর যথাযথ প্রভাব ফেলতে পারে, এরূপ সম্ভাবনাকে ঘটনা ঝুঁকি বলে। দেখো কিছু, এই আমি গত কয়েকদিনের, কালকে অথবা পরশুর যে নিউজ ছিল সেখানে দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কয়েকটা জায়গায় করোনা যে টেস্ট হতো সেখানে তারা ভুয়া সনদ দিয়েছে, সেই কারণে কয়েকটা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে। ঠিক আছে, তাহলে এটা একটা অপ্রত্যাশিত ঘটনা, এবং ঘটনার সম্ভাবনা তো ছিলই। তুমি ভুয়া সার্টিফিকেট দিলে সেটা ধরা পড়লে তো লাইসেন্স বাতিল হবে। এই ঝুঁকি তো অ্যাভয়েড করা যেত, কিন্তু অ্যাভয়েড করা হয়নি। তাহলে এটা অপ্রত্যাশিত ঘটনা, যদিও এটাকে আমরা এই অপ্রত্যাশিত ঘটনাকে আমরা যদিও এটা বলবো যে এটা তো আমাদের কোম্পানির ঝুঁকি বা এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম, কিন্তু ঘটনাটা অপ্রত্যাশিত বা এরকম কোনো কারণে হঠাৎ করেই কোনো একটা ঘটনা ঘটেছে, যে কোনো একটা বাজারে কোনো একটা পণ্য, মনে করো হঠাৎ করে বার্ড ফ্লু হলো, বাজারে মুরগি নাই, তাহলে এই যে যেসব ফ্রাইড চিকেনের KFC, BFC, FFC, কত যে FC আছে না, ফ্রাইড চিকেন কত, AMC, অনেক FC আছে, তাহলে সেই FC গুলো ঝুঁকিতে পড়ে যাবে। অপ্রত্যাশিত একটা ঘটনা যে বার্ড ফ্লু হয়েছে, সব মারা গেছে। বা বার্ড ফ্লু হলে আমরা কি করি, আমরা তো ফ্রাইড চিকেন খাওয়াই বন্ধ করে দিই মনে হয়, তাই না? যে একটু ভয় লাগে খেতে, যে কি না কি মুরগি দিয়ে এগুলো তৈরি। তাহলে এরকম অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটার জন্য যদি বিনিয়োগের উপরে কোনো প্রভাব পড়ে, তাহলে সেটাকে আমরা ঘটনা ঝুঁকি বলবো। আয়কর ঝুঁকি, আয়কর হারের পরিবর্তনের কারণে। দেখো, আয়কর আইনের প্রতিকূল পরিবর্তন হওয়ার সম্ভাবনাকে আয়কর ঝুঁকি বলে। এই যে আমাদের অর্থ বছরের 2021-22 অর্থ বছরের বাজেট ঘোষণা হয়ে গেছে, এখানে আমরা দেখেছি যে অনেক আয়করের পরিবর্তন হয়েছে। কোনো জায়গায় ভ্যাট বেড়েছে, কোনো জায়গায় ভ্যাট কমেছে, কোনো জায়গায় ট্যাক্স বেড়েছে, কোনো জায়গায় কমেছে। তাহলে এই যে একটা চেঞ্জ, এটার প্রতিকূল যে পরিবর্তনটা, এই পরিবর্তনটার জন্য, মানে তোমার জন্য প্রতিকূল, তুমি যে আইনটা হয়েছে সেটা কোম্পানির জন্য প্রতিকূল একটা পরিস্থিতি তৈরি করেছে।
তাহলে এটাকে আমরা আয়কর ঝুঁকি বলছি। এরপরে কি আছে? মুদ্রাস্ফীতি ঝুঁকি। মুদ্রাস্ফীতি ঝুঁকির মধ্যে মুদ্রাস্ফীতি হারের পরিবর্তনের প্রতিকূল প্রভাব বিনিয়োগের সম্পদ বা দ্রব্যমূল্যের উপর পড়ার সম্ভাবনাকে মুদ্রাস্ফীতি ঝুঁকি বলছে। ঠিক আছে, মুদ্রাস্ফীতি ঝুঁকি আমরা এর আগেও দেখেছি, আমাদের ক্রয় ক্ষমতার ঝুঁকির মধ্যে আমরা মুদ্রাস্ফীতি ঝুঁকির কথা বলেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ঝুঁকিগুলো পড়লাম সেই ঝুঁকিগুলো কিন্তু আমাদের বেশিরভাগই ছিল কি ঝুঁকি? আমাদের বেশিরভাগই ছিল হলো আমাদের অপরিহার্য ঝুঁকি। যদিও আমরা কিছু কিছু ক্ষেত্রে যেমন তারল্য ঝুঁকিকে আমরা এটাকে বলতে পারি পরিহার্য, কিছুটা পরিহার্য। কিভাবে? তুমি তো যদি সেভাবে রেখে দাও যে তারল্য সমস্যা হবেই না, তাহলে তো আর তোমার তারল্য ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে না। তাহলে ওই সেন্সে তুমি এটাকে কিন্তু কোম্পানি ঝুঁকির মধ্যে আনতে পারো। কিন্তু তারল্য ঝুঁকিকে আমরা কাকে বলছি? যে আমরা চিন্তা করেছিলাম যেই সম্পদটা আমরা তরল সম্পদে পরিণত করতে পারবো কিন্তু পারি নাই, তখন সেটাকে আমরা বলছি তারল্য ঝুঁকি। তাহলে এভাবে আমরা কিন্তু ঝুঁকিকে ডিফাইন করছি। তাহলে আমরা এতক্ষণ যে ঝুঁকিগুলো দেখলাম আমাদের সেগুলো হলো অপরিহার্য ঝুঁকি, সেগুলো হলো আনঅ্যাভয়েডেবল ঝুঁকি, সেগুলো হলো সিস্টেমেটিক ঝুঁকি। এগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে না, এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা কি করতে পারি? এই ধরনের ঘটনা ঘটলে আমরা কিছুটা প্রেডিকশন, কিছুটা পূর্বানুমান তো আমাদের থাকবেই। এই পূর্বানুমানের ভিত্তিতে আমরা চেষ্টা করব এই ধরনের ঘটনা ঘটলে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবো। তোমাদের ক্লাসের সময় শেষ। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ব্যবসায়িক ঝুঁকি আমি দেখো দিয়েছি, এখান থেকে আমরা শুরু করব। মানে কোম্পানির সাথে রিলেটেড যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো আমরা পড়বো, বা একক ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকি কাকে বলে, এগুলো আমরা দেখবো। ক্লাসটা শেষ হওয়ার আগে আমি আবারও তোমাদের একটু বলে দিচ্ছি যে তোমাদের যে CT2টি হবে সামনে, CT2 অনুষ্ঠিত হবে, ক্লাস টেস্ট 2, সেখানে তোমাদের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা চেঞ্জ হবে। সেখানে অধ্যায় 3 এবং অধ্যায় 4 ছিল তোমাদের সিলেবাস, কিন্তু নতুন সিলেবাসে তোমরা অধ্যায় 1 এবং অধ্যায় 3 এই দুটো অধ্যায়ের উপর তোমাদের পরীক্ষা হবে। অধ্যায় 1-এ আছে হলো অর্থায়নের সূচনা, আর অধ্যায় 3-এ আছে হলো অর্থের সময় মূল্য। তাহলে এই দুটো অধ্যায়ের উপর তোমাদের পরীক্ষা হবে এবং ক্লাসগুলো, এই অধ্যায়ের উপরে ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখবে। এটা তোমাদের ইউটিউবে আলাদা চ্যানেল আছে, ঢাকা কলেজ HSC অনলাইন ক্লাস একটা আলাদা চ্যানেল আছে, অথবা তোমরা ফেসবুকে যে ভিডিওস আছে ভিডিওস অপশনে গেলে সার্চ মধ্যে তুমি যদি ক্লাসের টপিক বা টাইটেল তুমি যদি লিখো তাহলেও কিন্তু তুমি সেই ক্লাসটি খুঁজে পাবে। অবশ্যই যে ক্লাসের টাইটেল যেভাবে দেয়, কেউ যদি ইংলিশে দেয় সেটা ইংলিশে দিতে হবে, কেউ যদি বাংলায় টাইটেল দেয় তাহলে সেটা বাংলায় দিতে হবে। আমি যে ক্লাসগুলো তোমাদের নিয়েছি প্রত্যেকটা ক্লাসে বাংলায় টাইটেল এবং বাংলায় আমি টপিক দিয়েছি। তাহলে টাইটেল বা টপিক যে কোনো শিরোনামে তুমি সার্চ করলে তুমি ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো ভালো করে দেখবে, খুব ভালো মতো শুনবে, তারপরে বইটি পড়বে, তাহলে ইনশাল্লাহ আমার ধারণা তোমাদের সমস্যা হবে না। MCQতে পরীক্ষা হবে, CT1 যেভাবে পরীক্ষা হচ্ছে সেভাবে পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আশা করছি সবাই ভালো করে পরীক্ষা দিবে। একদম ফুল মার্কস পাওয়া চাই, কাউকে আমি দেখতে চাই না যে ফুল মার্কস নেই, সবাই ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।